প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও। যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, ন্যায়ের বিধান দিয়েছেন রঘুমণি, রঘুবতী, সীতাপতি, রঘুনন্দন। তবে রঘুমণি। প্রশ্ন, ভগৎ সিং পাঞ্জাবের, গুজরাটের, কাশ্মীরের না মহারাষ্ট্রের প্রখ্যাত বিপ্লবী? উত্তরে পাঞ্জাবের প্রখ্যাত বিপ্লবী। প্রশ্ন, দুই জাতি ভাই সমান মোড়ে মরকেলে, দেশে বিদেশে স্বদেশে ঘরে? উত্তরে দেশে। প্রশ্ন, মায়াময় ছায়াময় কায়াময় প্রেমময় গ্রামগুলি দেখা যায় তীরে? উত্তরে ছায়াময়। পরের প্রশ্ন, পাঞ্জাব থেকে পালিয়ে দক্ষিণ কলকাতায় যতীন দাসের সঙ্গে দেখা করতে আসেন রাজপথ রায়, বটুকেশ্বর দত্ত, শচীন্দ্রনাথ সান্যাল, ভগৎ সিং? উত্তরে ভগৎ সিং। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার। ধাত্রী কথার অর্থ যিনি গ্রহণ করেন, যিনি ধারণ করেন, যিনি দান করেন, যিনি অর্জন করেন। উত্তরে যিনি ধারণ করেন। নট আউট শব্দটি যুক্ত হকি, ক্রিকেট, ফুটবল না কাবাডির সঙ্গে? উত্তরে ক্রিকেটের সঙ্গে। প্রশ্ন, কুলে কুলে দেখা যায় শ্যামল পৃথিবী, ধরণী, ধরিত্রী না জগৎ? উত্তরে ধরণী। প্রশ্ন, যতীন দাসের বাবা ছিলেন বঙ্কিমচন্দ্র দাস, বঙ্কুবিহারী দাস, বঙ্কিম বিহারী দাস, লালমোহন দাস? উত্তরে বঙ্কিম বিহারী দাস। প্রশ্ন, দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, বঙ্গমাতা সন্তানরা কোথায় কোথায় উপনিবেশ বিস্তার করে? উত্তরে বঙ্গমাতার সন্তানরা তিব্বত, চীন, জাপানে উপনিবেশ বিস্তার করে। বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় কত মানুষ সামিল হয়? বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় 5 লক্ষ মানুষ সামিল হন। প্রশ্ন, মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, তাই মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। প্রশ্ন, ছুটি পেলেই যাই ছুটে কোথায়? তবে সমুদ্র তীরে। প্রশ্ন, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে? কাকে ঘিরে প্রেম দেখা যায়? ছায়াময় গ্রামগুলিকে ঘিরে প্রেম দেখা যায়। ন্যায়ের বিধান কে দিয়েছিল? উত্তর হবে ন্যায়ের বিধান রঘুমণি দিয়েছিল। প্রশ্ন, মোরা দুই সহোদর ভাই কবিতাটি কার লেখা? মোরা দুই সহোদর ভাই কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। প্রশ্ন, বড় হয়ে ঝিনুক কুড়ায় কার কথা বলা হয়েছে? বড় হয়ে ঝিনুক কুড়ায় কিশোর বিজ্ঞানীর কথা বলা হয়েছে। বঙ্গ আমার, জননী আমার কবিতাটির মূল সুর কি বলে তোমার মনে হয়? দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার, জননী আমার কবিতার মূল সুর হলো স্বদেশ প্রেম, নিজের দেশকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা। শহীদ যতীন্দ্রনাথ দাস রচনায় উল্লেখিত নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রন্থটির নাম কি? উত্তর হবে ইন্ডিয়ান স্ট্রাগল। প্রশ্ন, তিনি দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, 1929 সালের 13ই জুলাই অনশন শুরু হয় কেন? তো লিখবে লাহোর ষড়যন্ত্র মামলার বন্দি হিসাবে যতীন দাস সমবেত 15 জন বন্দিকে লাহোর জেলে স্থানান্তরিত করা হয় 1929 খ্রিস্টাব্দে 25শে জুন। সেখানে তার সঙ্গে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের দেখা হয়। তো নেন যে ভারতীয় বিপ্লবীদের ওপর অমানসিক অত্যাচারের প্রতিবাদে 13ই জুলাই 1929 থেকে তারা একসঙ্গে অনশন শুরু করবে। প্রশ্ন, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতের ঠাই পংক্তিটিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম মোরা দুই সহোদর ভাই কবিতায় হিন্দু মুসলমান সম্প্রদায়কে একই মায়ের দুই সন্তান রূপে চিহ্নিত করেছেন। কবি হিন্দু ও মুসলমানের নিবিড় সম্পর্ক বোঝাতে একই বৃন্তে ফোটা দুটি কুসুমের সঙ্গে তুলনা করেছেন। এই ভারতবর্ষে হিন্দু ও মুসলমান একসাথে বাস করে। এদের শান্তিপূর্ণ অবস্থানটি প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। হিন্দু ও মুসলমানের মধ্যে সুগভীর হৃদয়ের টান রয়েছে। এরা কেউ কারোর ওপরে বিদ্বেষ বা ঘৃণা প্রকাশ করে না। এই সত্যটিকে কবি এই এক বৃন্তে দুটি কুসুম উপমার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। কবির কল্পনায় নৌকাযাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন? ধরাতল কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনায় পদ্মা নদীর বুকে নৌকো বয়ে চলেছে। কবি সেই নৌকো থেকে দু চোখ ভরে দেখেছেন দুই তীরের সবুজ ঘেরা ছায়া সুনিবিড় গ্রামগুলির সৌন্দর্য। কবি মনে করেছেন যে এই গ্রামগুলি মানুষজনের মধ্যে নিবিড় সম্পর্কে থাকা ভাই বোনের মতো সুখ হাইপেন দুঃখ ভাই অবস্থান করছে। সেই সুখ দুঃখ যেন ভাই বোনের মতো করুণ চোখে তাকিয়ে আছে কবির দিকে। তাই সুখ দুঃখ পরস্পর বিচ্ছিন্ন নয়, জীবনের সঙ্গে এরা একসঙ্গেই জড়িয়ে আছে।
কবি সুখ দুঃখ ভালো মন্দ আলো অন্ধকার নিয়েই জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। এইসবের মাঝে বিশ্বভুবন কবির চোখে সুন্দর ও লাবণ্যময়ী হয়ে উঠেছে। হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? প্রায় সকলেই জানে যে ক্লাসের শেষ বেঞ্চের ছেলেরা একটু ফাঁকিবাজ হয়। তারা পড়াশোনা প্রায় করে না বললেই চলে। তাই চিরদিনই শিক্ষক মশাইদের করা নজর থাকে শেষের বেঞ্চের দিকে। হাবু সুধীরবাবুর পড়া না করে স্কুলে এসেছিল, তাই আগের অভিজ্ঞতার দরুন সে সুধীরবাবুর নজর এড়াতে শেষের দিকের বেঞ্চে বসতে চায় না। হাবু শেষ পর্যন্ত শেষের বেঞ্চে না বসে থার্ড বেঞ্চের এক কোণে 3 কড়ির পাশে 5 জনের ভিড়ে মিশে যায়। পরের প্রশ্ন চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি? ননীদা আলোর অভাবে খেলা বন্ধের জন্য আবেদন জানায় এবং আম্পায়ার সেই আবেদন মঞ্জুর করে। এখানে সেই আবেদন মঞ্জুর হওয়ার কথা বলা হয়েছে। আলোর অভাবে খেলা বন্ধের জন্য আবেদন করেছিলেন ননীদা। ননীদা নিশ্চিত হারকে আটকানোর জন্য ইচ্ছাকৃতভাবে বিষ্টুকে দিয়ে দেরিতে বল ডেলিভারি করিয়েছিল। সে জানতো অন্ধকার নেমে আসবে, খেলা বন্ধ হয়ে যাবে, খেলা অমীমাংসিত রয়ে যাবে, হারের কথা শুনতে হবে না। তাই তিনি এমন আবেদন করেছিলেন। বাঘছানাকে বাবা কিভাবে কাকড়ার হাত থেকে রক্ষা করলো? ছোট্ট বাঘ খিদের জ্বালায় কাকড়া ধরতে গর্তে থাবা ঢোকায়। কাকড়া তার লাল দাঁড়া দিয়ে কামড়ে ধরে তার থাবায়। যন্ত্রণায় কান্না জুড়ে দেয় বাঘছানাটি। ছোট্ট ছানার কান্না শুনে বাঘ ছুটে আসে। তারপর তার লম্বা নখের থাবা বসিয়ে কাঁকড়ার দাঁড় ভেঙে ছানাকে কাঁকড়ার হাত থেকে বাঁচায়। পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জ মিত্র মজুমদারের আশীর্বাদ রচনায় বৃষ্টি ভেজা দিনের কথা আছে। প্রচণ্ড বাদলে এক ছোট্ট পিঁপড়ে তার ঘর হারিয়ে ফেলে, আশ্রয় নেয় ঘাসের পাতার নিচে। বৃষ্টির প্রবল প্রবাহে ভেসে যাওয়া ভয়ে ভীত পিঁপড়েকে ঘাস তার পাতার শিরা কামড়ে ধরতে বলে। সে ছোট্ট, জলের গতিও বেশি, বেঁচে থাকতে হলে ঘাসের পাতা কামড়ে ধরা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই পিঁপড়ের ওপর দয়া দেখিয়ে ঘাস তার নিজের শরীর কামড়ে ধরে পিঁপড়েকে বেঁচে থাকার পরামর্শ দেয়। চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। যে কোনো 4টি, প্রতিবিবর্ষ মান 5 করে, 5 × 4 = 20। প্রথম, যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? স্বদেশপ্রেমী কবি দ্বিজেন্দ্রলাল রায় তার বঙ্গ আমার জননী আমার কবিতায় বাংলার ইতিহাসে বীর প্রতাপাদিত্যের প্রসঙ্গ এনেছেন। 16শ শতকে যশোরের একজন বিখ্যাত জমিদার বা ভূঁইয়া ছিলেন রাজা প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যের একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল। তিনি নিজেকে স্বাধীনচেতা হিসাবে গর্ববোধ করতেন। সম্রাট আকবরের সঙ্গে তার যুদ্ধ শুরু হয়। আকবরের বিশাল সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় ও মৃত্যু ঘটে। দেশের স্বাধীনতার জন্য তার এই আত্মত্যাগ স্মরণীয়। তিনি কোনোভাবেই অন্যের হাতে নিজেকে সঁপে দেননি। দ্বিজেন্দ্রলাল রায় সেই প্রতাপাদিত্যের দেশপ্রেমের আদর্শকে এখানে তুলে ধরেছেন। অনশন শুরু করার আগে যতীন দাস তার সহযোদ্ধাদের কী অঙ্গীকার করান? তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? 29 খ্রিস্টাব্দে 13 জুলাই থেকে লাহোর জেলে যতীন দাস ও তার অন্যান্য সহযোগীরা সমবেত অনশন শুরু করেন। ভারতীয় বিপ্লবীদের ওপর ব্রিটিশ সরকারের নিষ্ঠুর অত্যাচারের প্রতিবাদে এই অনশন শুরু করার আগে যতীন দাস তার সহযোগীদের এই মর্মে অঙ্গীকার করিয়ে নেন যে তাদের দাবিগুলোর ঠিকমতো মিটলে তবেই তারা সকলে অনশন ভঙ্গ করবেন। যতীন দাসের সিদ্ধান্ত ছিল যে বাকি সব বন্দীরা অনশন ভঙ্গ করলেও তিনি অনশন ভাঙবে না। তার মনে হয়েছিল এই অনশন হবে তার মাতৃভূমির শেকল খোলার সুবর্ণ সুযোগ। বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তে পলাশীর প্রান্তরে ভারতের বুকে নেমে এসেছিল পরাধীনতার নাগপাশ। এই অনশন ছিল সেই পাপের প্রায়শ্চিত্ত। তাই তিনি অনশন ভঙ্গ করেননি। মনে হয় সব নিয়ে ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানব প্রেমিক। কবি মানুষের জীবনে সুখ দুঃখের আসা যাওয়ার মধ্যে জীবনের পরিপূর্ণতা অনুভব করে পৃথিবীকেও সুন্দর বলে মনে করেছেন। সুখ ও দুঃখ এরা কেউ
এককভাবে জীবনে আসে না, প্রত্যেকের জীবনের সঙ্গে এরা অন্তরঙ্গভাবে জড়িয়ে আছে। এটি এলে অপরটির অনুভূতি প্রবল হয়ে ওঠে। দুঃখ না পেলে সুখ গুরুত্বহীন হয়ে যায়, আবার সুখ না পেলে দুঃখকে অনুভব করা অসম্ভব। আলো অন্ধকার, ভালো মন্দ ইত্যাদির ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সুখ দুঃখ দুয়ের সহাবস্থানকে গুরুত্ব দিতে চেয়েছেন। জীবন এভাবেই সুন্দর হয়ে ওঠে বিশ্বভুবন। কবি নিজেকে ধরার সঙ্গে একাত্মার বন্ধনে আবদ্ধ হয়ে অনুভব করেছেন এই পরম অনুভূতি। এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কী, তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কী? বাংলার শিক্ষক সুধীরবাবু ক্লাসে ছেলেদের নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর রচনা লিখে নিয়ে আসতে বলতেন। তারপর বেছে বেছে কয়েকজন ছেলেকে জোর গলায় সেটি পড়তে বলতেন। সেই সময় ছেলেদের সেই লেখা সজাগভাবে মন দিয়ে শুনতে বলতেন। এটি ছিল সুধীরবাবুর পড়ানোর মেথড। এই মেথড অবলম্বন করার পিছনে সুধীরবাবুর নিজস্ব একটা যুক্তি ছিল। তিনি মনে করতেন কে এমন লিখেছে সে সম্পর্কে সকলের মধ্যে একটা ধারণা গড়ে উঠবে, নিজেদের লেখার ভালো মন্দ ভুল ত্রুটি বুঝে উঠতে পারবে, এর থেকে শিক্ষা নিয়ে নিজেদের লেখা উন্নত করার চেষ্টা করবে। এইভাবে সহপাঠীর কাছ থেকে তারা শিখতে পারবে। সারা মাঠ অবাক, শুধু ননীদা ছাড়া। সারা মাঠকে অবাক করার মতো কোন ঘটনা ঘটেছিল, ননীদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? বিষ্টক্রিয়া সাংবাদিক ও সাহিত্যিক মতি নন্দীর ননীদা নট আউট গল্পে রূপলী সঙ্গের সঙ্গে সিসিএইচ দলের ম্যাচে দ্বিতীয় দলের পক্ষ থেকে ননীদা বল করার জন্য বিষ্টুকে ডাকেন। জীবনে কখনো বল করেনি, তবে রোড রেসে তিনি 3 বছরের চ্যাম্পিয়ন। বিষ্ণু প্রথমে 26 পা পিছনে গিয়ে বোলিং মার্ক দেয়, তারপর বল হাতে দৌড়াতে শুরু করে। প্রথমে সামনে এসে আবার পিছনে গিয়ে সারা মাঠ জুড়ে দৌড়াতে থাকে। এই ঘটনাটি মাঠের সকলকে অবাক করে দিয়েছিল। এই ঘটনাটি ছিল সম্পূর্ণভাবে ননীদার মাথার কাজ। বিষ্টুকে দিয়ে বল করানোর জন্য আগেই পরিকল্পনা করে রেখেছিলেন। উদ্দেশ্য ছিল বিষ্টু বল ডেলিভারি না করে খেলা শেষ না হওয়া পর্যন্ত বল হাতে সারা মাঠ ছুটে বেড়াবে। পকেটে ছিল ক্রিকেটের নিয়মের বই, যে স্পষ্ট করে বলা ছিল না বোলার কতটা দৌড়ে এসে কতক্ষণ পর বল করবে, আর ম্যাচটাও ড্র হয়ে যাবে। সেই কারণে মাঠের সকলে অবাক হলেও এই ঘটনায় ননীদা মোটেই অবাক হয়নি। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? লেখক শিবরাম চক্রবর্তী এক ভুতুড়ে কাণ্ড গল্পে প্রাণ একখানা চলন্ত বেবি অস্টিন গাড়িতে উঠে পড়েন। গাড়ির চালকের দিকে তাকিয়ে নিজের যাওয়ার জায়গার কথা বলতে গিয়ে লেখক দেখেন চালকের আসনে কেউ নেই, গাড়ির ইঞ্জিনও বন্ধ, অথচ গাড়িটি একটি নির্দিষ্ট গতিতে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে চলছে। এতে এত ভয় পান যে শীতের রাতেও ঘামতে থাকেন। হাতে পায়ের আঙুল অবশ হয়ে যায়, আবার কথা বলতে গিয়ে যেন শক্তি পান না, কেবল হাঁ করে তাকিয়ে থাকেন। ননীদা চেঁচিয়ে উঠলেন, ম্যাচ ড্র। ম্যাচটি কোন কোন দলের মধ্যে হয়েছিল, ননীদা কোন দলের প্লেয়ার ছিলেন, তার কথা বলার পর কী ঘটনা ঘটেছিল, এই খেলাটি যারা পরিচালনা করেন তাদের কি বলে। ম্যাচের প্রতিযোগী মতিনন্দীর ননীদা নট আউট গদ্যাংশে উল্লেখিত খেলাটি সিসিএইচ এবং রূপালী সঙ্গের মধ্যে হয়েছিল। ননীদার দল, ননীদা সিসিএইচ দলের প্লেয়ার ছিলেন। ঘটনা, ননীদা এই কথা বলার পর রূপালী সঙ্গের ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলে যে বল ডেলিভারির মধ্যে যদি খেলা শেষ না করা যায় তবে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না। তখন তর্কাতর্কি শুরু হয়। অবশেষে ননীদা আলোর অভাবের কারণে ম্যাচ শেষ করার আবেদন করলে আম্পায়াররা চটপট তা মঞ্জুর করে দেন। ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায় অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। আলোচ্য অংশটি অন্নদাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতার অংশ। তাৎপর্য: কিশোর নিউটন সমুদ্রের তীরে অর্থাৎ প্রকৃতি থেকে রঙিন ঝিনুক কুড়োতেন। বড় হয়ে তিনি বিজ্ঞান চর্চার মধ্যে দিয়ে মহান বিজ্ঞান হিসাবে জগৎজোড়া খ্যাতি লাভ করেন। ছেলেবেলায় ঝিনুক খোঁজার মতোই বড় হয়ে তিনি প্রকৃতি থেকে
অনেক জ্ঞানসাগরের রত্ন খুঁজে পেয়েছিলেন। সেই রত্নগুলি হলো নানান বৈজ্ঞানিক সূত্র যা বিশ্বের বিজ্ঞান জগৎকে আলোকিত করেছিল। বিজ্ঞানী নিউটনের কিশোরবেলায় সমুদ্রতীরে ঝিনুক খোঁজা আর পরিণত বয়সে বৈজ্ঞানিক সূত্রের সন্ধানের মধ্যে এক গভীর মিল খুঁজে পেয়েছেন কবি। তাই কবি লিখেছেন ঝিনুক কুড়োই জ্ঞানের সাগর বেলায়। সোজাসুজি স্বীকার করতে পারতেন। হাবুকে কথা কে বলেছিল, কোন কথা স্বীকার করবার কথা এখানে বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। অজয় রায়ের লেখা হাবুর বিপদ গল্পে হাবুকে কথা বলেছিল বাংলার শিক্ষক সুধীরবাবু। স্বীকার করার কথা, সুধীরবাবু হাবুদের ক্লাসে বাংলাদেশে বর্ষাকাল রচনাটি বাড়ির কাজ হিসাবে লিখে আনতে বলেছিলেন। আগের দিন ভজার পাল্লায় পড়ে গোপালপুরের মেলায় যাওয়ায় হাবু সেটি লিখে উঠতে পারেনি। সেজন্য তার স্কুলে আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাবার ভয়ে তাকে ক্লাসে আসতেই হয়েছে। অন্যদিকে সুধীরবাবু ছিলেন খুব কড়া শিক্ষক। ছাত্ররা তাকে শ্রদ্ধা করার পাশাপাশি খুব ভয়ও করত। তাই হাবুকে তিনি রচনা পড়তে বললে সে না লিখে এনেও বীজগণিত খাতাটি মুখের সামনে তুলে ধরে বানিয়ে বানিয়ে রচনাটি বলে যায়। শেষ পর্যন্ত অবশ্য সুধীরবাবু ব্যাপারটি বুঝতে পারেন। বিষয়টি জেনে তিনি রেগেও যান, কিন্তু হাবুর সাহিত্য প্রতিভার কথা ভেবেই তিনি তাকে কোনো শাস্তি দেন না। বাড়ির কাজ না আনার ভুলটি স্বীকার না করে হাবু যে অন্যায় করেছে তাই শুধু তাকে বুঝিয়ে দেন। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, মোকদ্দমার রায় কে দিয়েছিল? ফিরিয়াদি কে ছিল? মোকদ্দমার রায় দিয়েছিলেন 3 মাসের জেল এবং 7 দিনের ফাঁসি। ফরিয়াদি ছিল সজারু। হযবরল গল্পের লেখক কে? সুকুমার রায়। ছাগলের সেজমামার কী হয়েছিল? সুকুমার রায়ের হযবরল গল্পে ছাগল ব্যাকরণ সিংয়ের সেজমামার শরীরের অর্ধেকটা অংশ কুমিরে খাওয়ার জন্য মরে গিয়েছিল। কাকে দেখে বোঝা যাচ্ছিল না মানুষ না বাদর, পেঁচা না ভূত? একটা অদ্ভুত জন্তু যার নাম হিজবিজবিজ, তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে মানুষ না বাদর, পেঁচা না ভূত। পরে 6 দাগে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3। পেঁচা গভীর হয়ে বললে, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। লিখবে, বিখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের হযবরল গল্পের শেষাংশে মোকদ্দমার ধরাবাঁধার পেঁচা রায় দেওয়ার সময় কোনো আসামিকে খুঁজে পেলেন না। অবশেষে ন্যাড়া লোকটিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ন্যাড়ার 3 মাসের জেল ও 7 দিনের ফাঁসির হুকুম দেন। শেষ পর্যন্ত শ্রী ব্যাকরণ সিংয়ের কী পরিবর্তন ঘটল? শিশুসাহিত্যিক সুকুমারের হযবরল গল্পের শেষে ব্যাকরণ সিংয়ের মুখটা বদলে গিয়ে কথকের মেজুমামার মুখ হয়ে উঠল। কথক দেখলেন যে তার মেজুমামা তার কান ধরে বলছে যে তিনি ব্যাকরণ শেখাবার নাম করে নিশ্চয়ই পড়ে ঘুমাচ্ছেন। পরে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। হযবরল বইটির কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন তা নিজের ভাষায় লেখো। ভালো উত্তর দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমায় কিন্তু অবশ্যই ভিডিওটি থামি বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, হিজবিজবিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো। ভালো করে দেখে নাও। 8 থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, হরিপদর ডাকে সুধীরবাবু অবাক হন। বাক্যটি অবর্তনাক বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য না জটিল বাক্য? তবে অবর্তনাক বাক্য। উপসর্গের অন্য একটি নাম আদ্যপ্রত্যয়, আদ্য হবে আদ্যপ্রত্যয়, বিভক্তি বিশ্বপদ, বিশেষণ পদ, তবে আদ্যপ্রত্যয়। শব্দের সময় বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলে নামপদ, ক্রিয়াপদ, অব্যয়পদ, বিশেষণ পদ, তবে নামপদ। পরের প্রশ্ন, যে সকল ধ্বনি মুখগহ্বর থেকে অবাধে অন্য ধ্বনির সাহায্য ব্যতীত নিজেই স্পষ্ট উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কোনটি নয়? তবে স্বরধ্বনি। যে যোজক পদটি বিকল্প হিসেবে কাজ করে এবং আর, বরং ও, তবে বরং। শব্দের সময় বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় পদ, কারক, বিভক্তি, অনুসর্গ, তবে পদ। 9 নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ক্রিয়াপদ কীভাবে গঠিত হয়? সাধিত ধাতু প্লাস ধাতু বিভক্তি = ক্রিয়াপদ। সকলে সাদা খাতা খোলো আর বৃত্ত আঁকো। সরল বাক্যে পরিবর্তন করো। সকলে সাদা খোলা খুলে একটি বৃত্ত আঁকো। তুমি এখন বসে পড়ো। নমর্থক বাক্যে পরিবর্তন করো। তুমি এখন দাঁড়িও। অঙ্কটাকে তুচ্ছ করে আমরা সেই ভয়ের প্রতিশোধ নিতাম। যৌগিক বাক্যে রূপান্তরিত করো। অঙ্কটাকে আমরা তুচ্ছকতা এবং সেই ভয়ে প্রতিশোধ নিতাম। বারবার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম। জটিল বাক্যে রূপান্তর করো। বারবার যা লিখতাম তা মুছে ফেলতাম। ব্ল্যাকবোর্ডে সাদা
অক্ষরের লেখা পূর্ণ অঙ্কগুলি এই বাক্যাংশে কোন শব্দটি মৌলিক শব্দের উদাহরণ? এই বাক্যাংশে মৌলিক শব্দটি হলো সাদা। 10 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে একটি অনুচ্ছেদ লেখো। বাংলার উৎসব একটি ভ্রমণের অভিজ্ঞতা, বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন, আমাদের বিদ্যালয়, তোমার জীবনের লক্ষ্য। এই 5টি প্রবন্ধ রচনাই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরে হচ্ছে পত্র রচনা করো। প্রশ্নের মান 5। তোমার গরমের ছুটির পরে স্কুল খোলার দিনটি মনে করে তুমি একটি দিনলিপি লেখো। 12 জুলাই 2017। তোমরা এখানে যে ডেট লিখছো সেই ডেটটা বসাবে। আজ ছিল 21 দিন পর গরমের ছুটির পর, বা 21 দিন গরমের ছুটির পর আমার স্কুল খোলার প্রথম দিন। স্কুলে গেলাম খুব আনন্দ নিয়ে। বন্ধুদের সঙ্গে কত দিন দেখা হয়নি। প্রথম ক্লাসে অঙ্কের স্যার এসে আমাকে বোর্ডে তুললেন। আমি সেই পাটিগণিতের অঙ্কটা কিছুটা করে আর পারছিলাম না। স্যার ধমক দিয়ে বললেন, ছুটিতে বাড়িতে কি করেছিলে? তোমার ডায়েরি পেলাম। হঠাৎ লোডশেডিং। বাইরে প্রচণ্ড গরম, যেন ক্লাসে এসে ঢুকে পড়ছে। স্যার গরমে হাঁপাতে হাঁপাতে বললেন, ছুটির আজ প্রথম দিন, তাই তোমার ডায়েরিতে লিখলাম না, যাও বসো। সঙ্গে সঙ্গে প্রথম ক্লাস শেষ হলো। দ্বিতীয় ক্লাসে সৌম্যবাবু আসতে একটু দেরি করলেন। ইতিমধ্যে আমরা ছুটির আজ প্রথম দিন, তাই তোমার ডায়েরিতে লিখলাম না, যাও বসো। সঙ্গে সঙ্গে প্রথম ক্লাস শেষ হলো। দ্বিতীয় ক্লাসে সৌম্যবাবু আসতে একটু দেরি করলেন। ইতিমধ্যে আমরা ছুটির কাটানোর গল্প জুড়ে দিলাম। স্যার ক্লাসে ঢুকে বললেন, আজ দ্বিতীয় ঘন্টার পর তোমাদের ছুটি হয়ে যাবে। আমরা অবাক হয়ে সবাই একে অপরের মুখের দিকে তাকালাম। তিনি বললেন, প্রচণ্ড গরমের কারণেই ছুটি। হোম টাস্কের কয়েকটি খাতা দেখার পর ছুটি হয়ে গেল। আমরা কিছুক্ষণ গল্প করে বাড়ি ফিরলাম, তবে বন্ধুদের সঙ্গে একটু বেশি সময় কাটানোর সময় আর পেলাম না। চতুর্থ ক্লাসে সুপর্ণা ম্যাম ভূগোলের চার্ট প্রজেক্টের সাহায্যে দেখাবেন বলে খুব খুশি মনে স্কুলে এসেছিলাম, কিন্তু তাও হলো না। মোট কথা, গরমের ছুটির পর স্কুলের প্রথম দিনটি সেভাবে আনন্দে কাটেনি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।